ভাবির মুখের ঘোমটাটা তুলতেই আমি 1000 ভোল্টের একটা শক খেলাম। 2 পা পিছিয়ে দাঁড়ালাম আমি, কারণ ভাইয়ার বউ আর কেউ না, আমার গার্লফ্রেন্ড। এটা নিজেকে বিশ্বাসও করতে পারতেছি না। কি করে হতে পারে এটা? সাথী এমনটা করতে পারলো আমার সাথে? আমি দেশে না থাকায় এটা হয়ে গেল? না, এটা হতে পারে না। এসব ভাবতেছিলাম, তখনই ভাইয়ার ডাকে ভাবনা ভাঙলো। কিরে ভাবি, হয়েছে তোর? নর্মালি হাসি দিয়ে বললাম, যাক, তাহলে তুই গিয়ে রেস্ট নে, পরে কথা হবে। আচ্ছা বলেই সেখান থেকে চলে আসলাম। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। চলুন পরিচয় দিয়ে নেই। আমার নাম আনোয়ার হোসাইন, বাসা মেহেরপুর জেলা, থানা মুজিবনগর। আমি আব্বু আম্মুকে নিয়েই আমাদের হ্যাপি ফ্যামিলি। চলুন গল্পের পরিচয় দিয়ে নিই। আমার নাম তো জানেনই, আনোয়ার হোসাইন, বাবা মায়ের ছোট সন্তান। আমাদের নিজেদের বিজনেস আছে, যেটা ভাই আর আব্বু মিলে সামলায়, তাই আমাকে কোম্পানি নিয়ে চিন্তা করতে হয় না। আমি পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, বিন্দাস লাইফ। আমার একটা বড় ভাই আছে। পরিবারে আমরা 4 জন, সরি 5 জন। আজকে ভাই আর বউ তো আজকে বাসায় আসলো, যেটা আমার জন্য সব থেকে বড় সারপ্রাইজ। চলুন শুরু থেকে গল্প শুরু করি। ঘরে 2টা ষাঁড় বড় হচ্ছে, একটারও বিয়ে করার নাম নেই। আমাকে এই বয়সেও রান্না করে খাওয়াতে হয় এগুলোরে। আমি আর পারবো না কাউকে রান্না করে খাওয়াতে। সকালবেলায় আরামে ঘুমাচ্ছিলাম, তখনই আম্মুর এমন কথা কানে আসলো। বুঝতে বাকি রইল না ভাইয়াকে কথা শোনাচ্ছে। এখন উঠলে আমাকেও কথা শুনতে হবে, তাই চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ ভাইয়া রুমে আসলো। ওই হুসাইন, ওই দামড়া, কি হলো, চেঁচাচ্ছ কেন? তুই বিয়ে করিস না বলে আম্মুকে এতগুলো কথা শোনাই প্রতিদিন। আগে এটা বলো, বড় তুমি না আমি? আমি বড় তো কি হয়েছে? তুই বিয়ে করলেও তো বাসায় একটা বউ চলে আসবে, তাই না? যাও গিয়ে তুমি বিয়ে করো। হুসাইন লক্ষ্মী ভাই আমার, বিয়েটা কর না প্লিজ। পাম না দিয়ে বিয়ে করো, কাজে দিবে। দেখ, তুই বিয়ে করলে বাসায় একটা বউ আসবে, তখন সকাল সকাল আর আম্মুর বকা শোনা লাগবে না। প্লিজ প্লিজ। সরি, আই ক্যান্ট হেল্প ইট। তোরে বলা আর শয়তানকে বলা একই কথা। বলেই ভাইয়ার রাগ দেখিয়ে চলে গেল। নিজে বিয়ে করার নাম নেই, আমাকে আসতে বিয়ে করতে বলার জন্য। বিছানা থেকে উঠে গিয়ে ফিরে এসে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি ভাইয়ার আব্বু নাস্তার টেবিলে গালে হাত দিয়ে বসে আছে। আম্মু সবাই বসে বসে রাগি মুখ নিয়ে টিভি দেখতেছে। আব্বু হাতের ইশারায় বোঝালো আম্মু রেগে আছে। আমার কলেজার আম্মু কই রে? আম্মুকে পড়ানোর চেষ্টা করলাম। আম্মু নাস্তা দাও, অফিসে যেতে হবে। অর্ডার করবি না, যা গিয়ে বিয়ে করে নিজের বউকে অর্ডার কর। আমি এই বয়সে তোদের মতো ষাঁড়দের আর রান্না করে খাওয়াতে পারবো না। বিয়ে করে ফেললে তো তোমার চাকরি চলে যাবে, তখন আবার আমাকে বা ভাইয়াকে দোষ দিতে পারবে না। মানে আমার আবার কিসের চাকরি? এই যে আমাদের 3 জনকে রান্না করে খাওয়ানোর চাকরিটা। বিয়ে করে বউ নিয়ে আসলে তোমার চাকরি তো চলে যাবে। লাগবে না আমার এমন চাকরি। ওকে, তাহলে ভাইয়াকে বিয়ে করিয়ে নিই, তারপর তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। কারণ ভাইয়া বিয়ে করে ফেললে তোমাকে দিয়ে আর কি কাজ বলো? কি বললি তুই? যদি আব্বু তোমাকে রাখতে চায় তাহলে থাকতে পারো, না হলে তোমার আর কি কাজ আছে বলো? আব্বু তুমি কে বলো? এই বয়সে বউ দিয়ে কী করবো? তবে তোদের বিয়ের পর যদি আমার বৌমায়ের রান্নাবান্নার যদি কোনো হেল্প লাগে, তাহলে তোর মাকে চাকরিটা দিয়ে দিস। ওকে, তখন ভেবে দেখবো। আম্মু তুমি কোনটা বলো তো? বিয়ে করে নে, তারপর বলবি। রাগের চূড়ান্ত সীমানায় চলে আসলো আম্মু। ওকে, তাহলে আমি এখন যাই বলেই বেরিয়ে আসলাম। হুসাইন রাখ, আমি আসতেছি বলে ভাইয়াও বেরিয়ে আসতে লাগলো। আমাকে ঘূর্ণিঝড়ে হাতে ফেলে রেখে যাচ্ছিস কোথায় তোরা? রাখ, আমিও আসতেছি বলে আব্বু চলে আসলো। জানি এখন বাসায় থাকলে ঝাঁটার পিঠা খেতে হবে, তাই ঝড় আসার আগে চলে আসলাম। সোজা চলে গেলাম অফিসে, গিয়ে কাজ করতে লাগলাম। তখনই মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আর কেউ না, আমার গার্লফ্রেন্ড সাথীর ফোন। সরি, বাবা মা কেউ নেই, একটা ছোট বোন আছে এই দুনিয়ায়। আর যদি কেউ থাকে সেটা বলতে গেলে আমি। ও খুব কিউট একটা মেয়ে, কিন্তু ওর ছোট বোনকে আমি এখনো দেখিনি, কারণ মাস 2 হলো আমাদের রিলেশনের। এইসব চিন্তা বাদ দিয়ে ফোনটা রিসিভ করলাম। তুমি কি পিচি খুব? না, কেন?
তাহলে কালকে বিকেলে আমার সাথে দেখা না করে কোথায় গিয়েছিলে? কালকে বিকালে তো বিয়ে করতে গিয়েছিলাম। কেন, তুমি জানো না? তা আজকে কি দেখা করা যাবে? ম্যাডাম ডেকেছে, আমি না এসে পারিনি। থাক, আর ঢং করতে হবে না। তা এখন আসতে পারবে একটু? কোনো জরুরি কাজ আছে নাকি? না, তেমন কিছুই না, শুধু তোমাকে দেখতে মন চাইতেছে। 5টায় পার্কে এসো, তখন মন ভরে দেখে নিও। এখন মাত্র আসলাম, আবার যদি এখনই চলে যাই তাহলে চাকরিটা আর বাঁচানো যাবে না। ওকে, বাই বেবি। বলে ফোনটা কেটে দিলাম। আমিও আবার কাজে মন দিলাম। 5টায় অফিস শেষ হওয়ার পরে সোজা চলে গেলাম। গিয়ে দেখি সাথী, ওর সাথে একটা মেয়ে নিয়ে বসে আছে। আমি স্বাভাবিকভাবেই গিয়ে বসলাম। হোসেন, তোমাকে বলেছিলাম না আমার বোনের কথা? হুম। ওই হলো আমার ছোট বোন সামনা একটা জান্নাত, সবাই জান্নাত বলে ডাকে। হাই। হ্যালো। তা কি নামে ডাকবো আপনাকে? মানে? মানে দুলাভাই না নাম ধরে? আমাকে নাম ধরে ডাকলেই খুশি হব। ওকে হোসেন ভাইয়া, তাহলে আপনারা কথা বলেন, আমি এখন আসি। কি হলো, জান্নাত চলে গেল কেন? বাজে কয়টা আগে এটা দেখো। 5:40। কেন? তুমি 5টায় আসবে বলেছিলে, আর এখন বাজে 5:40। আর জান্নাতের 6টা থেকে ডান্স ক্লাস আছে, তাই চলে গেছে। ও সরি, আসলে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে। ওকে, তা কি খাবে বলো? তুমি যা খাবে আমিও তাই খাবো। ওকে। কিছুক্ষণ পর সাথে সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দেখি ভাইয়া আর আব্বু গালে হাত দিয়ে সোফায় বসে আছে। কি হলো, এবার গালে হাত দিয়ে বসে আছে কেন তোমরা? দুইটা ব্যাড নিউজ আছে তাই। তা কি কি শুনি? প্রথমত, আমি আজকে বাসায় কিছুই রান্না হয়নি, মানে না খেয়ে থাকতে হবে। আরেকটা, আমাদের দাদু পরশুদিন বাসায় আসবে গ্রামে, নাকি বেড়ানো শেষ, তাই পরশুদিন চলে আসবে। তো কি হয়েছে, কাল থেকে নামাজ পড়া শুরু করে দেব, তাহলে তো সব সমস্যার সমাধান। এটাই ভালো হবে। তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে এসে দেখি কি করা যায়। বলে রুমে চলে আসলাম। রুমে এসে অনলাইনে খাবার অর্ডার দিলাম, তারপর ফ্রেশ হতে চলে গেলাম। চলুন আমাদের ফ্যামিলির বাকি পরিচয়টা দিয়ে নিই। অনেকে ভাবছেন আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে বাসায় বললেই তো বিয়ে করিয়ে দেয়। সেটা আমিও জানি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দাদু। আসলে আমাদের বংশের নাকি একটা রুলস আছে, প্রেম করে বিয়ে করলে তাকে পরিবার ত্যাগ করতে হবে। আমার ছোট চাচা বিয়ে করেছিল, তাই তাকে পরিবার ত্যাগ করতে হয়েছে সারা জীবনের জন্য। কাকাকে এখনো পর্যন্ত দেখিনি, তার খবর আজও পাইনি। আর পরিবারের এই রুলসটা ভাঙবে তাকেই পরিবার ছাড়তে হবে, আর আমি পরিবার ছাড়া বাঁচতেই পারবো না। তাই চুপচাপ পড়ে থাকাই ভালো। আসলে কাকাকে দাদু না, দাদা বের করে দিয়েছিল। দাদুর মনটা অনেক নরম। দাদা ভাই মাস 6 আগেই মারা গেছে। দাদু বাসায় থাকলে সবাইকে সুন্দর করে চলতে হয়, তাই দাদু আসার আগেই সব ঠিক হয়ে যেতে হবে। আমার আব্বু আম্মু যদিও আমাদের জেনারেশনটাকে বুঝতে পারে, কিন্তু দাদুর উপরে কথা বলার মতো কেউ নেই বাসায়। তাই বাসা ছেড়ে থাকার চেয়ে চুপচাপ বাসায় থাকাই ভালো। ভাবতেছেন এগুলো বললাম কেন? আরে পাঠক পাঠিকারা, আপনারা গল্পের সাথে থাকেন, এগুলো কাজে দেবে, তাই বললাম। চলুন গল্পে ফিরি। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি এখনো বসে আছে আম্মু, এখানেই বসা। আব্বুকে ইশারা করলাম আম্মুর রাগটা ভাঙাতে। আব্বু মাথা নেড়ে না বলে দিল। কি আর করার, তাই আমি আম্মুর কাছে গিয়ে কোলে শুয়ে গেলাম। কি হলো, আমার কোলে শুলি কেন? বিয়ে করার আগ পর্যন্ত তোমার কোলেই থাকবো, বউ চলে আসলে তখন আর তোমাকে লাগবে না। আমি তো আছি তোদের ফায়দার জন্য। এখন কথা না বলে খাবার দাও, অনেক খিদে লাগছে। আমি আর কাউকে রান্না করে খাওয়াতে পারবো না। ও ভালো কথা, ভাইয়া বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে। ভাইয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে ইশারায় সায় দিতে পারলাম। তোমরা মেয়ে দেখতে থাকো। ওকে, তাহলে তোরা বস, আমি রান্না করতে গেলাম। আম্মুর মুখে হাসি ফুটে গেল। ভাইয়া আমার দিকে চোখ গরম করে তাকালো। বুঝলাম ভাইয়া রেগে আছে আমার উপর। আম্মু আজকে আর রান্না করার দরকার নেই, অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, এখনই চলে আসবে। ওকে, তা তোর কোনো পছন্দ আছে নাকি? আম্মু ভাইয়াকে জিজ্ঞেস করলো। ভাইয়া মাথা নেড়ে না করলো। ওকে, তাহলে আমি মেয়ে দেখতে থাকি। চিপায় পড়ে ভাইয়া হ্যাঁ বললো। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়া আসলো রুমে। ওই, তুই আমার নামটা নিতে গেলি কেন? এখন যদি সত্যি ধরে বিয়ে করিয়ে দেয়? আম্মু মেয়ে দেখতে থাক, আর আমি বিয়ে ভাঙতে থাকবো। কিভাবে? সেটা তোমার না জানলেও চলবে। এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে বলেই বেরিয়ে গেল। তারপর ঘুমিয়ে গেলাম আরামে। এভাবে কিছুদিন চলে গেল। আম্মু ভাইয়ার জন্য মেয়ে দেখে, আর আমি সেটাকে কাঠি করে ভেঙে দেই। এভাবেই চলছিল দিনগুলো। তখনই হঠাৎ একদিন অফিসে বসে কাজ করছিলাম, তখনই দারোয়ান এসে বলে গেল
কোম্পানির এমডি স্যার ডাকতেছে। কি আর করার, তাই গেলাম ওনার রুমে। গিয়ে নক করতেই ভেতরে আসার অনুমতি দিল। ভেতরে আরও কয়েকজন কলিগ বসে আছে দেখতে পেলাম। স্যার আমাকে ডেকেছিলেন? হোসাইন, আসো, এসে বসো। থ্যাঙ্কস স্যার। আপনাদের সবাইকে ডাকার কারণ হলো আপনাদের সবাইকে মাসখানেকের জন্য আমাদের লন্ডনে থাকা অফিসে যেতে হবে। ওইখানে কিছু টেকনিক্যাল সমস্যা থাকার কারণে সব স্টাফ চাকরি ছেড়ে চলে গেছে। আর আমার মতে আপনারাই পারবেন ওই অফিসটাকে চালাতে। আমি মাসখানেকের ভিতরে ওইখানে সব সমস্যার সমাধান করে দিতে পারবো, কিন্তু ওই 1 মাস আপনারা ওইখানে থেকে আমার অফিসটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সো কে কে যেতে রাজি আছেন একটু বলবেন। সবাই হাত তুলল, তাই বাধ্য হয়ে আমাকেও তুলতে হয়েছে। ওকে, তাহলে কালকে সবাই নিজের পাসপোর্ট এনে জমা দিয়ে দিবেন। 2 দিন পর ফ্লাইট। তারপর ওই রুম থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলাম। এত তাড়াতাড়ি আসতে দেখে আম্মু জিজ্ঞাসা করলো, কিরে এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি রুমে গিয়ে বসেছিলাম, তখনই সাথীর কল আসলো, তাই রিসিভ করলাম। বলো কি বলবে? তুমি কি টেনশনে আছো? হালকা। তা আজকে দেখা করতে পারবে একটু? না, আজকে একটু বিজি আছি, কালকে বিকালে দেখা করব। ওকে, বাই বেবি। বলেই ফোনটা কেটে দিলাম। রাতে সবাইকে বিদেশে যাওয়ার কথা বললে সবাই রাজি হয়ে গেল, তাই আমিও কিছুদিন ঘুরে আসার সিদ্ধান্ত নিয়ে নিলাম। পরের দিন অফিসে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক হয়ে দিল। বিকালে সবকিছু নিয়ে পার্কে গেলাম, গিয়ে দেখি সাথী বসে আছে, তাই আমিও গিয়ে পাশে বসে গেলাম। কি হলো, এত চিন্তিত দেখাচ্ছে কেন? সাথীর হাতে পেপারগুলো ধরিয়ে দিলাম। সাথী সেগুলো খুলে দেখতে লাগলো। এগুলো দেখে সাথী হঠাৎ হেসে ওঠে। কি হলো, এভাবে হাসছো কেন? এটাতে মন খারাপের কি আছে? যাও গিয়ে ঘুরে আসো, আর আমাকে মনে রেখো, তাহলেই হবে। তোমাকে মনে না রাখলে কাকে রাখবো বলো? সেটা দেখা যাবে। এখন কি করবে বলো? তুমি বলো কি করব। চলো আজকে একটু ঘোরাফেরা করি, কারণ এখন থেকে 1 মাস তো আর পারবো না তোমাকে। ওকে চলো বলেই সাথীকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। সাথীকে নিয়ে ডিনার করে ওর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো ওই দিনও ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রেডি হওয়ার টাইম হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। এসে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এখানে কেন? তোমাকে দেখার জন্য আসলাম। সাথী চোখের কোণে পানি টলমল করতেছে, ভালোভাবে কথাও বলতে পারতেছে না। আরে বোকা, আমি চলে আসবো তো বললাম, কাদার কি আছে? কই কাঁদি না তো। সাথী চোখের পানিগুলো মুছে ফেললো। আচ্ছা এখন আসি, চেকিং এর টাইম হয়ে গেছে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ওকে। তারপর চলে গেলাম এয়ারপোর্টের ভেতরে। রওনা দিলাম এক অচেনা জায়গায়। এখানে এসে আবার সেই কাজে বিজি হয়ে গেলাম। সারাদিন শেষে বাসায় আর সাথে সাথে কথা বলি। এভাবে কেটে গেল 25 দিন। রাতে মোবাইল টিপতেছিলাম, তখনই ভাইয়া কল দিল, তাই রিসিভ করলাম। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? একটা মেয়েকে আজকে পছন্দ হয়ে গেছে। তাই নাকি? কে মেয়েটা? তুই আয়, তারপর বলবো। ওকে। তারপর ভাইয়াকে নিয়ে মজা করতে লাগলাম। হঠাৎ ভাইয়া আম্মুর সাথে কথা বলতে লাগলো। কি আর করার, তাই দিতে বললাম। আম্মু বলো কি বলবে। তুই আসবি কবে? 15 তারিখে। কেন? মানে আর 2 দিন পর। কেন? তাহলে 17 তারিখে তোর ভাইয়ের বিয়ের তারিখ রেখে দে। কোনটা বলিস? কি এত তাড়াতাড়ি? 100টা মেয়ে দেখার পর একটা মেয়ে পছন্দ হয়েছে। এটাতে যদি লেট করি তাহলে দেখা যাবে এটাও ভেঙে গেছে। আমি তো কালকেই বিয়ে পড়িয়ে দিতাম, শুধু তুই নেই বলে করিনি। তুই 15 তারিখে আসলে 17 তারিখে বিয়ে, এটাই ফাইনাল। বলেই ফোনটা কেটে দিল। যাক, মনে হালকা শান্তি পেলাম। এখন সকাল সকাল আর আম্মুর গান শুনতে হবে না। ভাবি আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে আমি 2 দিন পার হওয়ার অপেক্ষা করতেছিলাম, আর এদিকে বাড়িতে ঝড়ের বেগে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। যাক, আজকে লাস্ট অফিস, কালকেই ফিরে যাবো দেশে। ভাবতেই কেমন লাগতেছিল। এসব ভাবতেছিলাম আর কফি নিয়ে অফিসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টির মজা নিচ্ছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি, বাংলাদেশের কালবৈশাখী ঝড়ের মতো। এমন সময় অফিসের ইনচার্জ সবাইকে মিটিং রুমে ডাকলো। মিটিংয়ে জানতে পারলাম আকাশের পরিস্থিতি খারাপ, তাই 17 তারিখ সকাল পর্যন্ত সব ফ্লাইট নাকি বন্ধ। 17 তারিখের বিকেলে 5টার ফ্লাইটে দেশে ফিরতে হবে আমাদের সবাইকে। কথাটা শুনে মাথাটা চক্কর কেটে উঠলো। বড় ভাইয়ার বিয়েতে থাকতে পারবো না, মনটা খারাপ হয়ে গেল। এখন ভাইয়াকে কি বলে বুঝ দেবো, এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম, তখনই আম্মু কল দিল। আম্মু বলো।
তোর ফ্লাইট কালকে ল্যান্ড করবে কয়টায়? এখানে আকাশের অবস্থা ভালো না, তাই আবহাওয়া অফিস থেকে 17 তারিখ সকাল পর্যন্ত সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। কি? তাহলে এখন কি হবে? কি আবার হবে, 17 তারিখে বিকেলে ফ্লাইটে আসতেছি, তোমরা তোমাদের কাজ করে যাও। তারপর অনেক কষ্টে সবাইকে মানালাম, কারণ বিয়েতে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। এখন ডেট পিছিয়ে দেওয়া অসম্ভব, তাই তারিখ অনুযায়ী বিয়ে হবে বলে দিলাম। সাথীকেও কথাটা জানিয়ে দিলাম। তারপর দিলাম একটা আরামের ঘুম। 17 তারিখ বিকেলে ত্যাগ করলাম বিদেশের মাটি। দেশে গিয়ে চেকিং করাতে করাতে প্রায় রাত 12টা বেজে গেছে। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসাটা অনেক সুন্দর করে সাজানো, অনেক মেহমানও এসেছে। ভেতরে গিয়ে সবার খবর নিলাম। ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। চল তোর ভাবিকে দেখবি। অনেক রাত হয়ে গেছে, কাল সকালে পরিচয় হয়ে যাব। চুপ, আয়, তোর মতামত জানবো বলে বসে আছি। কেন? আম্মু আর দাদু বলতেছি তোর নাকি বউ পছন্দ হবে না, আর এটা নিয়ে বাজেও লেগে আছি। কিসের বাজি? তোর পছন্দ হলে আম্মু আর দাদু আমাকে 5,000 টাকা দিবে। ওকে চলো তাহলে ভোট হয়ে যাক। বলেই ভাইয়াকে নিয়ে ভাবির রুমে চলে আসলাম। এসে দেখি ভাইয়ার খাটের ওপর একটা মেয়ে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে, তাই প্রথমে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ঘোমটার উপর থেকে কেমন চেনা কণ্ঠে উত্তরটা দিল, মা, ঘুমটাটা একটু তোলো, তোমার ছোট দেবরের সাথে পরিচয় হয়ে নাও। ভাবি তাও ঘুমটা উঠেছে না। কিছুটা অবাক হলাম ভাবির এভাবে বসে থাকার কারণে। অবশেষে দাদি গিয়ে আস্তে করে ভাবির মুখের কাপড়টা তুলে দিল। ভাবির মুখের ঘুমটা তুলতেই আমি 1000 ভোল্টের শক খেলাম। 2 পা পিছিয়ে দাঁড়ালাম আমি, কারণ ভাইয়ার বউ আর কেউ নয়, আমার গার্লফ্রেন্ড। এটা নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। কি করে হতে পারে এটা? সাথী এমনটা করতে পারলো আমার সাথে? আমি দেশে না থাকায় এটা হয়ে গেল? না, এটা হতে পারে না। এসব ভাবতেছিলাম, তখনই ভাইয়ার ডাকে ঘর থেকে বেরিয়ে আসলাম। কিরে, ভাবি পছন্দ হয়েছে তোর? নর্মাল হাসি দিয়ে বললাম, যাক, তাহলে তুই গিয়ে রেস্ট নে, আর পরে কথা হবে। আচ্ছা বলেই সেখান থেকে চলে আসলাম। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর পুরোনো কথাগুলো ভাবতে লাগলাম। তখনই কেউ রুমের দরজায় নক করলো। পেছনে ফিরে দেখি ভাইয়া। কি হলো, তুমি এত রাতে? আর বলিস না, ওদের নাকি এখনো বউ দেখা শেষ হয়নি, আর আমার ঘুমও আসছে না, তাই ভাবলাম তুই এতদিন পরে এসেছিস, তাই ছাদে গিয়ে দুজনে একটু গল্প করি। হ্যাঁ চল, বলেই ভাইয়া নিয়ে গেল ছাদে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাথীর কথা ভাবতেছিলাম। তখনই ভাইয়া বলে উঠলো, আচ্ছা এবার তো তোর বিয়ের পালা, তা কবে করবি বিয়েটা? করবো, মনের মতো মেয়ে পেয়ে গেলেই। তাই নাকি? তা তুমি এই মেয়েকে পেলি কোথায়? তোকে একটা কথা বলবো, তুই সেটা আবার তোর দাদুকে যেন না শোনাস আবার। বলবো না, বল। ভাইয়া যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শোন, সাথী, তোর ভাবির নাম সাথী। এবার শোন, সাথী আর আমি 3 মাস ধরে একজন আরেকজনকে ভালোবাসি। কি? এটা শুনে আর একটা শক খেলাম। আমার বিয়ের জন্য যখন মেয়ে দেখতে আসছিল, তখন একজন ঘটককে টাকা দিয়ে সাথে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাই। তারপর আর কি, যা আবার তা তো হয়ে গেল। এখন আমার ভালোবাসার মানুষটাই আমার বউ। এবার বল, কেমন খেললাম খেলটা? সুপার, কিন্তু তুই যে আগে থেকে প্রেম করতি, আমাকে একবারও বললি না। পাগল, এই কথা যদি ভুলেও লিক হতো তাহলে দাদু আমাকে বাড়ি ছাড়া করতো। ও, তাহলে শেষমেশ বিয়েটা করেই ফেললি? এমন চান্স মিস করে কেউ? কনগ্রেস। কিরে, তোরা দুজনে কি করছিস এখানে এত রাতে? এই তো হোসাইনের সাথে গল্প করতেছি। বৌমার রুমে একা একা, যা নিচে যা। হুসাইন, তোমাকে খাওয়ার জন্য ডাকছে তোমার আম্মু। ভাইয়া যাও, নিচে যাও। আচ্ছা বলে নিচে চলে গেল। তুমি যাও, আমি একটু পরে আসতেছি, বাতাসটা ভালোই লাগতেছে। ওকে। বলেই আব্বু নিচে চলে গেল। এতক্ষণ চোখের পানিগুলো আটকে রেখেছিলাম, কিন্তু এখন আর পারিনি। পুরনো সব কথা মনে পড়তে লাগলো, আর চোখের পানি পড়তে লাগলো। তখনই ভাইয়ার বলার কথাটা মনে পড়ে গেল। ওদের মাঝে 3 মাস ধরে রিলেশন। কি করে হতে পারে? তাহলে আমার সাথেও 3 মাস ধরে রিলেশন। কি করে হতে পারে এটা? না, কিছুতেই ভাবতে পারতেছি না। সব কথা আর ক্লিয়ার হতে হবে জান্নাতকে পেলে। তাই ফেসবুকে ঢুকে জান্নাতকে খুঁজে বের করলাম। জান্নাত শুধু ফেসবুকই অ্যাড আছে, এমনিতে নাম্বার নেই আমার কাছে। তারপর অ্যাক্টিভ পেয়ে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পরে জান্নাত ফোন ধরলো। কি খবর জান্নাত, কেমন আছো? এই তো ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো। তা তোমার আপু কই? আপুর তো বিয়ে হয়ে গেছে, আপনি জানেন না? জানি। তা তুমি কোথায় এখন? দুলা ভাইদের বাড়িতে। আমার সাথে একটু দেখা করতে পারবে? কখন? কালকে ভোর সকাল 5টায়।
এত সকালে কিভাবে বের হব বাসা থেকে? তোমাকে বাসা থেকে বের হতে হবে না, সকালে আমাকে মেসেজ দিও, তারপর বলবো তোমাকে কোথায় আসতে হবে। বলেই ফোনটা কেটে দিলাম। টেনশনে কান্নাও আসতেছে না, আগে সব কিছু ক্লিয়ার হতে হবে, তার আগে কিছুই বলা যাবে না। তারপর নিচে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, সাথী কেন করলো এরকম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা মনে নেই। ঘুম ভাঙলো ফোনের আওয়াজে, তাকিয়ে দেখি জান্নাতের কল, তাই উঠে তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। ভাইয়া ঘুমাইতেছিলেন নাকি? না, বলো কি বলবে। আপনি না বললেন কি বলবেন? ও, তা তুমি একটু কষ্ট করে তোমার দোলা ভাইয়ের বাসার ছাদে আসো। কেন? কথা আছে, আসো তাড়াতাড়ি। বলেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ রুম থেকে কারোর পায়ের শব্দ পেলাম, বুঝতে পারলাম জান্নাত ছাদে আসছে। তাই দেরি না করে আমিও মুখটা ধুয়ে ওর যাওয়ার কিছুক্ষণ পর আমি ছাদে উঠলাম। জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে ছাদের রেলিং ধরে, হয়তো কেউ নিচ থেকে উপরে উঠে কিনা তা দেখতেছে। তাই আমি গিয়ে আস্তে করে ওর কাঁধে হাত রাখতেই ও কেঁপে উঠে পেছনে ফিরে তাকালো। আরে ভাই, আপনি আসলেন কখন? এই তো এখনই। ওহ, তা কিসের জন্য ডেকেছিলেন? তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার জন্য। বলুন। আচ্ছা, তোমার আপু তোমাকে আমার সম্পর্কে কি বলেছে? আপনি নাকি আপুর সাথে রিলেশন রাখতে চান না বলে ব্রেকআপ করেছিলেন, তারপর নাকি আপনি দেশের বাইরে চলে গেছেন, তারপর আপু ঠিক করলো বিয়ে করবে, তারপর আর কি সব নিমেষে হয়ে গেল। ও আচ্ছা, আপনি আমার আপুকে এভাবে ধোকা দিলেন কেন? কে কাকে ধোকা দিয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। মানে? সেটা তুমি বুঝবে না। তা তোমার দোলা ভাইরা কয় ভাই? শুনেছি 2 ভাই। ও, তা তোমার দোলা ভাই কি ছোট না বড়? পরিবারের নাকি বড় ছেলে। ও, তা তোমার দোলা ভাইয়ের ছোট ভাইকে কখনো দেখেছো? না, শুনেছি গত রাতে নাকি ফিরছে, কিন্তু সারাদিন অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর কি দেখা হয়নি। ও, তাহলে সকালের নাস্তার টেবিলে তো নিশ্চয়ই দেখা হবে, তাই না? কি জানি। হে, আরেকটা কথা, সকালে নাস্তার পরে আবার এখানে আসবে, আর নাস্তার টেবিলে যা দেখবে তা চুপচাপ শুধু হজম করবে। কি বলেছি বুঝেছো? মানে নাস্তার টেবিলে কি হয় তা শুধু দেখবে, আর নাস্তা করার পর এখানে আসবে, বুঝেছো? এখন যাও। আচ্ছা, বলে মাথা নিচু করে চলে গেল। আমি নিজে বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে, মাথাটা ঘুরতেছে আমার। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বসে বসে আবার ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে, বা কেনই হচ্ছে আমার সাথে। সাথে কি আমার উপর প্রতিশোধ নিতে চাইতেছে, নাকি অন্য কিছু? সাথে কি জানতো না যে আমার ভাইয়া ওর স্বামী? না, এটা হতে পারে না, কারণ আমি আমাদের বাসার সবার ছবি ওকে দেখিয়েছি। তাহলে ও এমনটা কেন করলো? সাথী ভাইয়ার সাথেও 3 মাস ধরে রিলেশন চালাচ্ছে, আবার আমার সাথেও। এটা হয় কি করে? এসব চিন্তা করতে করতে কখন সে নাস্তার সময় হয়ে গেল তা নিজেও জানি না। হঠাৎ আম্মুর ডাকে ঘোর কাটলো আমার। তাকিয়ে দেখি আব্বু দরজার সামনে দাঁড়িয়ে। কিরে, তুই এভাবে মরমরা হয়ে বসে বসে কি ভাবছিস? আম্মুকে কিছু একটা না বললে আম্মু সব বুঝে ফেলবে, তাই বলে দিলাম। এই যে ভাইয়া বিয়ে করে ফেলেছে, এটা নিয়ে মন খারাপ। কেন, বিয়ে করায় মন খারাপে কি আছে? এই যে ভাইয়া বিয়ে করায় এখন সকাল সকাল তোমার ওয়াজটা শুনতে পাই না, এটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। ধুর পাগল, আয় খেতে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। তুমি যাও, আমি আসতেছি। ওকে। বলেই আম্মু চলে গেল। আমি মুখটা ধুয়ে নিজেকে স্বাভাবিক করে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি সবাই নাস্তার টেবিলে বসে গল্প করতেছে, আর সাথী কিচেনে আম্মুর সাথে আর জান্নাত মাথা নিচ থেকে তাকিয়ে মোবাইল টিপতেছে। ভাইয়া দেখতেই আমাকে ডাক দিল। আরে হুসাইন, আয়, তা তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি মাথা নেড়ে বললাম, আর সাথীর চেহারা আর রিয়াকশনটা দেখতে লাগলাম। সাথী স্বাভাবিকভাবেই ওর কাজ করে যাচ্ছে, আর এদিকে জান্নাত আমাকে দেখতে চোখগুলো টিউবলাইট হয়ে গেল। আমি গিয়ে জান্নাতের পাশে বসে গেলাম। জান্নাত চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। টেবিলে বসতেই সবাই নাস্তা করতে শুরু করে দিল, কিন্তু জান্নাত আমার দিকে এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো জান্নাত, খাচ্ছ না কেন? একদম আস্তে করে বললাম, যেন জান্নাত ছাড়া আর কেউ শুনতে না পায়। ও জান্নাত, তোমাদের তো পরিচয় করানোই হয় নাই। আর জান্নাত, ও আমার ছোট ভাই হুসাইন, আর হুসাইন ও হলো জান্নাত, তোর ভাবির একমাত্র ছোট বোন। হাই। জান্নাতের দিকে ফিরে হালকা হেসে বললাম, হ্যালো। খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে এসে দাঁড়িয়েছিলাম, তখনই পেছন থেকে কেউ কাশলো। তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। পেছনে ফিরতে দেখি সাথী। তাই স্বাভাবিক হয়ে বললাম, আরে ভাবি, আপনি এখানে? একটু সাথে আসলাম তোমার ভাইয়ার সাথে।
তাকিয়ে দেখি ভাইয়াও আসতেছে। ওহ, তাহলে তোমরা থাকো, আমি আসি বলেই নিচে চলে আসতে লাগলাম। কিরে, কোথায় যাচ্ছিস? নিচে যাচ্ছি। আসলি কখন যে আবার চলে যাচ্ছিস? আসছিলাম, কিন্তু তোমাদের রোমাঞ্চের সময় বাধা দিয়ে লাভ নেই। ধুর বোকা, আয়। থাক, আর পাম্প দিতে হবে না বলেই ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিলাম। এনজয় বস বলেই নিচে চলে আসলাম। ভাইয়াকে কিছু বুঝতে দিলাম না, কারণ এসবে ভাইয়াকে জড়িয়ে লাভ নেই। যা হবে তা আমি নিজেই দেখে নেব। এসব ভাবতে ভাবতে রুমে চলে আসলাম। এসে রুমে ঢুকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম সবকিছু। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি জান্নাত ছাদের দিকে যাচ্ছে, তাই ডাক দিলাম, জান্নাত কোথায় যাও? আপনি না বললেন ছাদে যেতে, তাই ছাদে যাচ্ছি। ছাদে যাওয়ার দরকার নেই, এদিকে আসো বলেই জান্নাতের হাত ধরে রুমে নিয়ে আসলাম। এইটা কি আপনার রুম? রুমটা নজর বুলিয়ে দেখতে লাগলো। আচ্ছা, কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতেছি না। আমি নিজেই বুঝতেছি না তোমাকে কি বলবো। আপনি আপুকে ছেড়ে দিয়েছেন, তারপর আপু আপনার ভাইয়াকে বিয়ে করে ফেলেছে। কি হচ্ছে এসব? তুমি কিছু জানো এরকমটা করার কারণ কি? না ভাইয়া, আমি তো এসবের কিছুই জানি না। তবে আপু যে কোনো কিছু করতে চাচ্ছে এটা আন্দাজ করতে পারছি। কিন্তু কেন করবে এসব? আপনি আপুকে ধোঁকা দিয়েছেন, তাই এসব আপনার উপর প্রতিশোধ নিতে চাচ্ছে না তো? কে ধোঁকা দিয়েছে তোমার আপুকে? আপনি। আরে আমি জান্নাতকে সত্যটা বলতে গিয়েও বললাম না। যা করার আমাকেই করতে হবে। আচ্ছা তুমি এখন যাও, তোমার আপুকে এগুলো বলো না কেমন? ওকে বলেই জান্নাত রুম থেকে চলে গেল। না, আমাকে সাথে সাথে কথা বলতেই হবে। আর ও এতটা স্বাভাবিক হয়ে চলে কিভাবে? এইসব ভাবতে ভাবতে মাথাটা ব্যথা করতে লাগলো, তাই আম্মুকে ডাক দিলাম। কি রে, এভাবে ডাকতেছিস কেন? মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও না। কাল রাত জার্নি করে এসেছিস, তাই এরকম হচ্ছে। একটু ঘুমিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। ঘুম আসতেছে না। তাহলে মেডিসিন খেয়ে নে। টেনশনে ঘুম আসবে না, তাই মেডিসিন খেয়ে নেওয়াই ভালো। পরে সব দেখা যাবে। ওকে যাও তুমি। আম্মু চলে গেল। আমি একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙে তাকিয়ে দেখি ভাইয়া সাথী চেয়ারে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে ভাইয়া বলে উঠল, কিরে, এখন কি অবস্থা তোর? ভালোই, আমার আবার কি হবে? উঠ। এখন বাজে কয়টা দেখেছিস? তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে, তাই ঠট করে উঠে বসলাম। যা, ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নে কয়েকটা। আমাকে একটু বাইরে যেতে হবে। কেন? এখন বাইরে কেন যাবে? একটু কাজ আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আয়। আর সাথী, তুমি গিয়ে ওর জন্য খাবার রেডি করো। ভাইয়া ভাবিকে বলল। আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেলাম। গিয়ে দেখি ভাবি সব কিছু রেডি করতেছে। আমি গিয়ে টেবিলে বসে গেলাম, প্লেটটা উল্টে রাখলাম। আমি ভাত দিচ্ছি বলেই ভাতের প্লেটটা কাছে আনলাম। থাক, আমি কোনো বেইমানের হাতে খাবার খাই না বলেই নিজে ভাত নিয়ে নিলাম। হোসেন, তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল বুঝতেছি কিনা তা জানি না, তবে তুমি যে একটা চাল চালতেছো এটা আমি জানি। তুমি ভুল ভাবতেছো। থাক, এখন আপাতত খেতে দেবেন ভাবি। বলেই চুপ করে সেখান থেকে চলে গেল। এখানে কথা বাড়ালাম না, কারণ বাসায় সবাই আছে, তাই খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে চলে আসলাম। তারপর সিগারেট নিয়ে সোজা চলে গেলাম ছাদে। সিগারেট জ্বালিয়ে সমানে টানতে লাগলাম। তখনই পেছন থেকে কারোর কাশির আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি জান্নাত। আরে তুমি? ভাই, আপনি সিগারেট খান? মাঝে মধ্যে। এটা তো খারাপ জিনিস। জানি, তবে মাথায় যখন জ্যাম লেগে যায় তখন এটা ছোটাতে সাহায্য করে। মানে হলো মাথায় যখন টেনশন থাকে তখন এটা খেলে টেনশন ফ্রি হয়। ওকে ট্রাই করব। আচ্ছা, নিজের গার্লফ্রেন্ডকে ভাবি ডাকতে কেমন লাগে আপনার? ভালোই লাগে। আপুর জন্য কষ্ট হয় না আপনার? না। কেন? কারণটা বলা যাবে না। ওকে, তা এখন কি করবেন? ঘুমাবো। ও, তাহলে আপনি থাকেন, আমি আসি। বলে নিচে চলে গেল। আমিও গিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে গেলাম। কাজ শেষ করে শুয়ে গেলাম। সকালে কারোর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ খুলে ভালো করে তাকিয়ে আমি টাসকি খেয়ে গেলাম, কারণ জান্নাত আজকে শাড়ি পরেছে। আর শাড়িতে যে ওকে এত সুন্দর লাগে তা আমি কখনো ভাবতেও পারিনি। ও, জান্নাতের ব্যাপারে তো আপনাদের বলাই হয়নি। জান্নাত সাথীর ছোট বোন, এটা তো জানেন। জান্নাত এবার অনার্সের ছাত্রী। দেখতে হয়তো সাথীর থেকেও সুন্দর, আর চেহারায় মায়াবী ছাপ আছে। যে কোনো ছেলের ক্রাশ হওয়ার যোগ্য আছে। দেখতে পুরোই নিষ্পাপ, সারা শরীর একদম পারফেক্ট, হয়তো জিম করে। আর সব থেকে সুন্দর হলো ওর গালের নিচের দিকে টিলটা।
হাসলে দিলটা ওকে আরো মায়াবী করে তোলে। এক কথায় একটা পরি। চলুন গল্পে ফিরি। আরে তুমি কফি নিয়ে এসেছো? আন্টি আর আপু কাজ করছে, তাই আমি কফি নিয়ে আসলাম। আর আপনাকে ডাক দিতে আসলাম। অফিসের নাকি টাইম হতে যাচ্ছে। ও হে, আর আজকে শাড়ি পরেছো, কাহিনী কি? আর বললেন না, আমি নিজের কাপড় ব্যাগ বাসায় ফেলে এসেছি, তাই আর কি করব, আপুর একটা শাড়ি পরেছি। ও ওকে, আমি আসছি। আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে কাজ করতেছিলাম, তখনই ফোন আসলো। তাকিয়ে দেখি আব্বু। কি হলো আব্বু, ফোন দিয়েছো কেন? তুই কি বেশি বিজি? না, কেন? আমাদের অফিসে আয়, একটু কাজ আছে। কোনো সমস্যা? না, আয় একটু বলে ফোনটা কেটে দিল। যাক, কি আর করার, অফিসে গেলাম। গিয়ে ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। কি হলো ভাইয়া, আজকে কোনো অনুষ্ঠানে আছে নাকি? আজকে তোর ভাবিকে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দিব। তা আমাকে ডাকার কারণ কি? এখানে তুই না থাকলেও হয় নাকি? আমার অনেক কাজ আছে, আমি গেলাম। চুপ বসে থাকে এখানে, আর অনুষ্ঠান শেষ হলে যাবি একেবারে। ওকে, মনটা খারাপ হয়ে গেল। তারপর আর কি, সবাইকে ডেকে পরিচয় করিয়ে দিল। তারপর সবাইকে অফিসে লাঞ্চ করানোর আয়োজন করানো হলো। খাওয়া দাওয়া শেষ করার পর আমি গিয়ে চেয়ারে বসে রইলাম। কিছুক্ষণ পর ভাই আর আব্বু এসে আমার সামনে দাঁড়ালো। কি হলো, এভাবে সামনে এসে দাঁড়ালে কেন? সন্দেহ হলো ওদের এভাবে দাঁড়ানো দেখে। তোকে ছোট্ট একটা কাজ করতে হবে। তোমাদের এভাবে দাঁড়ানো দেখে বুঝে ফেলেছি কিছু একটা করতে হবে। তা বলে ফেলো, কি করতে হবে? তুই একটু তোর ভাবিকে বাসায় পৌঁছে দিয়ে তুই সেখান থেকে তোর অফিসে চলে যাস। তোর মাথা ঠিক আছে? আমাকে তাড়াতাড়ি অফিসে ফিরতে হবে। আরে আমরা তোর বসকে ফোন দিয়ে বলে দিয়েছি তোর যেতে একটু দেরি হবে, তাই যাওয়ার সময় একটু নামিয়ে দিয়ে যাস। তোর বউকে তুই নামিয়ে দিয়ে আয়। আরে এমনিতেই বিয়ের কারণে অনেক কাজ জমা হয়ে আছে, তাই প্রেশারটা একটু বেশি। আর এমনিতেও তো তুই তোর ভাবের সাথে পরিচয় হস নাই, তাই যেতে যেতে পরিচয় হয়ে নিবি, আর ওকে নামিয়ে দিয়ে তুই চলে যাবি। বউ তোমার তুমি গিয়ে চেনো, আর আমার এত পরিচয় করে লাভ নাই। পরিচয় হওয়া লাগবে না, তোর সাথীকে বাসায় নামিয়ে দিয়ে আস, তাহলেই হবে। ওকে, এই একটা চান্স, সাথে সাথে সরাসরি কথা বলা। তাই রাজি হয়ে গেলাম। আমি নিচে গিয়ে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পর ভাবিও গাড়িতে এসে বসলো। তারপর গাড়ি চালাতে লাগলাম। আর কোথা থেকে শুরু করব ভাবতেছি। তা বিবাহিত জীবন কেমন লাগতেছে? ভালোই। আমার কিছু প্রশ্নের উত্তর দেবা? বলো, কি জানতে চাও? গাড়িটা একটা সাইড করে রাখলাম। আচ্ছা, তুমি এই বিয়েটা কেন করলে, তাও আবার আমার ভাইকে? হুসেন, আমি জানতাম না যে ও তোমার ভাই। কেন, আমি তোমাকে আমার ফ্যামিলি ফটো দেখাইনি? আর তুমি তো আমার ভাইকে আগেও দেখেছো। আমরা সেই ব্যাচেলার পার্টিতে দিয়েছিলাম, তখন সবারই সাথে তো ভাইয়ার পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর ওইখানে তো তুমিও ছিলে, তাই না? কিন্তু তখনকার কথাটা মনে ছিল না, আর বিয়েটা হঠাৎ হয়ে যাওয়ায় এত কিছু ভাবার সময় পাই নাই। বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে? কয়েকদিনে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। ওহ, তা তুমি আমাকে তো বলতেও পারতে। এমনকি বিয়ের আগে দিন রাতেও আমি তোমার সাথে কথা বলেছিলাম, তাই না? আমি তোমাকে কিভাবে বলবো, এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। ও, তুমি আমাকে কথা বলতে পারতেছিলে না? বাহ, কি কথাটা না শোনালে। দেখো, আমি না চাইতেও সবকিছু হয়ে গেছে। আমি কিছুই জানতাম না, বিশ্বাস করো। বিশ্বাস? তাও তোমাকে? অসম্ভব। হোসেন, আমি চেয়েছিলাম তোমাকে, কিন্তু আমি পারিনি। সাথী, প্লিজ এসব মিথ্যা কথা বলা বন্ধ করো। আমি মিথ্যে বলতেছি, এটা তোমার কেন মনে হলো? কারণ আমি সবই জানি সাথী, তো আমাকে মিথ্যা বলে লাভ নেই। মানে? আচ্ছা, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবে সাথী, প্লিজ? বলো। আচ্ছা, তুমি ভাইয়াকে বিয়েটা করতে না করলে না কেন? বললে না কেন তুমি অন্য কাউকে ভালোবাসো? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি তখন। বিশ্বাস করো আমাকে হুসেন। বলতে পারোনি কেন, সেটাই তো জানতে চাইছি। আমি নিজেও জানি না তখন কেন যে বলতে পারিনি। দেখো সাথী, অনেক মিথ্যা বলেছো, আর বলো না প্লিজ। এখন তো সত্যিটা বলো প্লিজ। কিসের সত্যি বলবো? তুমি কেন করেছো এসব, আর আমার ভাইয়ের সাথেই কেন করেছো? আমি আবার কি করলাম? হায় রে ভোলা চেহারা, জানো না কি করেছো? না, আমাকে বলে দিতে হবে। বলো, আমি শুনি। আচ্ছা, তোমাদের বিয়ের দিন রাতে আমি ভাইয়ার সাথে কথা বলেছিলাম। তখন ভাইয়া আমাকে বলেছিল তোমাদের নাকি লাভ ম্যারেজ। সাথী মাথাটা নামিয়ে ফেললো, কি যেন ভাবতে লাগলো। তুমি ভাইয়ার সাথেও রিলেশন করেছো, আবার আমার সাথেও। প্লিজ একটু বলবে কেন এসব করেছো? কি দোষ ছিল আমার যে এভাবে ঠকালে? আর কি মজা পেলে এটা করে? কেন খেলেছিলে আমার মনটা নিয়ে? তুমি একবার বললেও না বিয়েটা করে ফেললে, তাও আবার আমার ভাইকে। কি এমন কারণ যার জন্য তুমি এমনটা করেছো? কেন করেছো এসব?
কি লাভ হবে তোমার বলবে একটু? লাভ নেই এখানে, তবে আমার মনের জ্বালাটা মিটবে। মানে? তোকে তো আমি বোকা মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি মহা চালাক। আমার সবকিছু 2 দিনেই বের করে ফেলেছিস। আমি চেয়েছিলাম কেউ জানার আগে তোদেরকে ফকির বানিয়ে ছেড়ে দেবো, কিন্তু আফসোস তুই জেনে গেলি। সাথী একটা ভিলেনের মতো হাসি দিয়ে বলল, মানে কি সাথী? আর তুমি আমাকে তুই তো গাড়ি করতেছো কেন? আর কে? তুমি আমাদের ফকির বানাতে চাইতেছো? ওর কথা বুঝতে পারলাম না। ও সরি, আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সাথী সরকার, পিতা ফারহান সরকার। আর আমি ইতিম না, আমার বাবা মা আছে। মানে তুমি আমার ছোট চাচার মেয়ে? আমি তোমার ছোট চাচার মেয়ে। তাহলে তো ভালোই। তা তুমি আমাদের ক্ষতি করতে চাইতেছো কেন? কি ক্ষতি করনি তাই বলো। ছোট থেকে আমার দাদা দাদুর আদর পায়নি, আর সব থেকে বড় কথা হলো আমার আব্বু আম্মুকে তোমরা সবাই মিলে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছো। দেখো, তখন তো আর আমরা ছিলাম না। আর যা করেছে দাদা করেছে, এতে আমাদের কি করার আছে? তোদের বংশের নাকি একটা রীতি আছে, প্রেম করলে বাসা থেকে বের করে দেয়। আর আমার বাবা প্রেম করে বিয়ে করেছিল, তাই ওনারা বাবা মা থাকতেও এতিম হয়ে চলে গিয়েছে। বাবাকে আমি এখনো কাঁদতে দেখি। আর তাই আমি ঠিক করেছি তোদের পরিবারকে আমি রাস্তায় নামাবো। কেন? তোদের বংশের নাম আমি মাটিতে মিশিয়ে দেব, আর কোনো বাবাকে কাঁদতে দেব না। সাথীর মুখটা রাগে আগুন হয়ে আছে। দেখো, এসবের পেছনে তো আমাদের হাত নেই, তাই দাদার শাস্তি তুমি আমাদের দিতেছো কেন? তোদের রাস্তায় দেখলেই আমার শান্তি হবে। কিন্তু আমি তো তা করতে দিব না। তুই শুধু চুপচাপ দেখবি, কিন্তু কিছুই বলতে পারবি না। আমি সেই ব্যবস্থাই করব। আমি যদি আজকে বাসার সবাইকে তোমার আসল চেহারাটা ধরিয়ে দিই? পারবি না, কারণ তুই জানিস যে এটা করলে সবাই আমাকে বাসা থেকে বের করে দিবে। আর তোর ভাই আমাকে যেই পরিমাণ ভালোবাসে, সেও চলে আসবে আমার সাথে সব কিছু ভুলে। তাও ঠিক। তা ভাইয়াকেও বলে দিলে? তাও সে আমাকে ভালোবাসবে, কারণ আমি ওর চোখে ভালোবাসার সাগর দেখি। বাহ, মাস্টার প্ল্যানিং করে আসছো তুমি। ভাইয়াকে এমন ভাবে ফাঁসিয়েছো যে সারানো সম্ভব না। তা তুমি যা করতেছো সেটা কি ঠিক? তোমার দাদা যেটা করেছিল সেটা কি ঠিক? দেখো, ওইটা গিয়ে তুমি ওনাকে জিজ্ঞাসা করো। ওই কথাটা নিয়ে তুমি আমাদের হয়রানি করবে কেন? তোমরা তো তারই বংশধর, তাই না, তোমাকে বোঝাতে পারবো না। বুঝাতে এসো না প্লিজ। ওকে, আমি হুসাইন তো আছি, চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। ওকে। তবে সবকিছু করতে এখন একটু কঠিন হয়ে যাবে, কারণ আমি যে জেনে গেছি তাই। আর তুমি এটা করলে কেন? কোনটা? এই যে আমার সাথে রিলেশন করলে, আবার ভাইয়ার সাথেও রিলেশন করলে, এটার কারণটা জানতে পারি? আসলে আমি দেখতে চেয়েছিলাম কে বেশি ইমোশনাল প্রেম নিয়ে, কি আমার জন্য নিজেকে কুরবানি দিয়ে দিতে পারে। আর সেটাতে তোমার ভাইয়া সিলেক্ট হয়ে গেছে। ও, তা এত ভালোবাসা পেয়েও সেটার অবমাননা করবে? ভাইয়ার ব্যাপারে ওর মনে কি আছে সেটা জানতে চাইছিলাম। না, তোমাদের সবার সাথে আমার স্বামীটাকে টানতেছো কেন? আরে ও হলো আমার ভালোবাসা, আর তোমাদের সবাইকে রাস্তায় নামানোর প্রধান হাতিয়ার। ও, তাহলে তো অনেক বড় প্ল্যান করে এসেছো তুমি। আফসোস, এখন আর সেটা সফল হবে না, কারণ আমি যে দেওয়াল হয়ে গেলাম। আমি দেওয়াল ভাঙতেও জানি। ওকে, সেটা সময় বলে দিবে। ভাবতেও পারিনি তুই এত কিছু বুঝে ফেলবি। আমিও বুঝিনি তোমরা দুই বোন এতটা খারাপ হতে পারো। মানে তোমরা দুই বোন মিলে এমনটা করতে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। জান্নাত তো জড়িত নাকি সেটা জানতে এটা বললাম। দেখ, জান্নাত অনেক ভালো মেয়েও এসবের কিছুই জানে না। মানে এই প্ল্যানে আমি একাই জানি। জান্নাত তো এটাও জানে না যে তোরা আমাদের আত্মীয়। জান্নাত এসবের কিছুই জানে না। ও, তার মানে তুমি গল্পে একাই সৈনিক, আর আমার ভাইয়া তোমার প্রধান হাতিয়ার। ওকে, তাহলে এই বুদ্ধিটাই আমি কাউকেই শরিক করব না। এই যুদ্ধে আমি একাই সৈনিক। বাহ, গুড। তবে একটা কথা, আমার পরিবারের কারো উপর যেন শারীরিক কোনো ক্ষতি না হয়। তুই কি পাগল? আমি কি এখানে মানুষ মারতে এসেছি নাকি? তাও ঠিক, কিন্তু যদি হয় তখন আমার ভিতরের ভিলেনটাকে দেখতে পাবে, বলে দিলাম। আরে ধুর, আমি মারবো না তো, শুধু রাস্তায় নামাবো, কারণ ওদের সব অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। ওকে, তোমার প্ল্যানগুলো ভালোভাবে হলেই ভালো হয়। আসার সময় একটাও কথা বললাম না। বাসায় এসে ভাবিকে নামিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম অফিসে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ঢুকতেই দেখি সাথী বসে বসে দাদুর সাথে গল্প করতেছে।
মনে মনে ভাবলাম কি অভিনয়টা করতে পারে এই মেয়েটা। এসব ভাবতে ভাবতে রুমে চলে গেলাম। রুমে এসে বসে বসে ভাবতে লাগলাম, বাসার কাউকে এটা নিয়ে জানানো যাবে না, তাহলে ভাইয়ার ওপর প্রেশারটা যাবে। এমন আছে দাদু বাসা থেকে বের করে দিতে পারে, তাই এটাতে কাউকে কিছু না বলে যা করার আমাকেই করতে হবে। কি করা যায় এটা নিয়ে আমাকে চিন্তা করতে লাগলাম। এটা নিয়ে চিন্তা করতেছিলাম, তখনই জান্নাত হুট করে রুমে চলে আসলো। ভাইয়া আপনার কফি। থ্যাঙ্কস বলেই ওর হাত থেকে মগটা নিয়ে নিলাম। জান্নাতকে দেখে মনে হলো ও আমার অনেক কাছে আসবে। আপাতত কিছু ইনফরমেশন বের করতে হবে। জান্নাত, তোমার কি কোনো কাজ আছে নাকি এখন? না, কেন? তাহলে বসে একটু গল্প করা যাক। বলেন, কি বলবেন? আমি যে এই সময় কফি খাই এটা তোমাকে কে বললো? আপু দিয়ে যেতে বললো, তাই দিতে আসলাম। ও, তা তোমাকে তো আজকে পরীর মতো লাগতেছে, তা কি তুমি জানো? কি যে বলেন ভাইয়া। জান্নাতের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। শাড়িতে তোমাকে একদম পরীর মতো লাগতেছে। কেন জানি এখন তোমাকে দেখতেই মন চাইতেছে। থাকেন, আমি গেলাম। বলে চলে যাচ্ছিল, তখনই আমি আবার ডাক দিলাম, জান্নাত একটু শোনো। বলেন। রাতে একটু ছাদে আসতে পারবে? তোমার সাথে কিছু জরুরি কথা আছে। ওকে। বলে সেখান থেকে চলে গেল। যাক, কাজে দিয়েছে। এখন জান্নাতের থেকে কথা বের করতে হবে। এইসব ভাবতেছিলাম, তখন আম্মু এসে খাবারের জন্য ডেকে গেল। খাওয়া দাওয়া করে রুমে এসে একটা সিগারেট টেনে তারপর ছাদে গেলাম। ছাদে কেউ নেই দেখে জান্নাতকে নক করলাম ছাদে আসতে। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভেবে নিলাম কি করব। কিছুক্ষণ পর কেউ পেছনে হাত রাখলো, তাকিয়ে দেখি জান্নাত। ভাইয়া কিছু ভাবতেছেন? ও, তা কি বললেন? কি বলতে ডেকেছিলেন? না, আসলে তুমি তো আমাদের পরিবারের সবাইকে চিনো, তাই না? কেন? কিন্তু জান্নাত, তুমি তো তোমাদের পরিবারের কথা আমাকে বললেই না। মানে তোমাদের পরিবারে কে কে আছে, কে কি করে, মানে তোমাদের ফ্যামিলি ডিটেইলস। ও সরি, আসলে আমরা ইউকেতে থাকি, ওখানকারই নাগরিক আমরা। আমাদের পরিবারের আমরা 4 জন, আমি, আব্বু, আম্মু আর আপনার ভাবি। আমরা বাংলাদেশে এবার ঘুরতে এসেছিলাম। তখনই আপু ঠিক করে ফেলে সে বাংলাদেশে এসে বিয়ে করবে, আর তারপর বিয়েও করে ফেলে। তোমার আব্বু আম্মু বিয়েতে আসেনি কেন? আসলে ইদানিং ব্যবসায় অনেক সমস্যা হচ্ছে, তাই আপু এখন বাসার কাউকে জানায়নি যে সে বিয়ে করতেছে। ব্যবসার সব কিছু সমস্যা মিটে গেলে আপু আব্বু আম্মুকে জানিয়ে দিবে, আর আপাতত আমাকেও বলতে না করেছে। ও, তা তোমার আব্বুর নাম কি? ফাহাদ সরকার। কেন? না এমনি, আসলে আমি তো কখনো জানতাম না তোমাদের ব্যাপারে, তাই আজকে একটু জেনে নিলাম আর কি। ও আচ্ছা, তোমাদের কোম্পানির নাম কি? গ্রুপ অফ কোম্পানি। তা তুমি কি ইউকেতে ফিরে যাবে নাকি? না, আপাতত দেশেই আছি। আব্বু আম্মু আসলে ওনাদের সাথে দেশে ফিরবো। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, তা আপনি এখন কি করবেন? কি করব মানে? মানে এখন কি সিঙ্গেল থাকবেন নাকি মিঙ্গেল হবেন? ও, হাফসেরে বাসলাম। কি করবেন এখন? তোমার মতো মেয়ে পেলে আবার মিঙ্গেল হয়ে যাব। ওকে, খোদা যেন আপনার আশাটা পূরণ করেন। তারপর আরো কিছুক্ষণ জান্নাতের সাথে কথা বলে নিচে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে কি করা যায় এটা ভাবতে লাগলাম। অনেক ভেবেচিন্তে একটা উপায় মাথায় আসলো। তারপর মনে মনে হাসতে লাগলাম, সাথী তুমি যা করতে চাইছো আমি তোমাকে তার 4 গুণ ফিরিয়ে দিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল, কারণ কাল সকাল থেকে অনেক কাজ আছে। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি সকাল 6টা বাজে। কি হলো, এত সকালে ডাকলে কেন? তোর ফোন বাজতেছে। ও দাও বলেই ফোনটা ধরলাম। অফিসের বস ফোন দিয়েছিল, জরুরি অফিসে যেতে হবে। কি সমস্যা নাকি হয়েছে লিডারের সাথে, কি আর করার, তাই উঠে ফিরে শুয়ে চলে গেলাম অফিসে। সারাদিন অফিসের ঝামেলা শেষ করে বাসায় আসলাম। তারপর বসে বসে গান শুনতেছিলাম। তখনই মনে পড়লো তৌফিকের কথা। তৌফিক ইউকেতে থাকে আর ও অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার, তাই যা করার ওকে দিয়েই করাতে হবে। তাই ফোনটা বের করে ওকে ফোন দিলাম। এবার একবার রিং হওয়ার পর ফোনটা ধরলো। কিরে মামা, কি খবর? ভালো, তোর কি খবর? কি আর অবস্থা, চলতেছে দিন। ও শোন, তোকে একটা কাজে ফোন দিয়েছিলাম। কি কাজে? তোকে আমার কিছু ইনফরমেশন বের করে দিতে হবে। কি রকম ইনফরমেশন? একজন লোকের সব ইনফরমেশন বের করে দিতে হবে, এমনকি তার সম্পত্তিগুলো কার কার নামে আছে সেগুলো পর্যন্ত। কি বলিস মামা, এটা তো অনেক বড় বিপজ্জনক কাজ। তুই পারবি কিনা সেটা বল। দেখ হুসাইন, এটা বাংলাদেশ না যে ঘুষ দিয়ে বের করে ফেলতে পারবো। এটা ইউকে। যদি কর্তৃপক্ষ জানতে পারে আমি কারো সম্পত্তির লিস্ট দেখছি বা তার ব্যাপারে ইনফরমেশন নিচ্ছি, তাহলে আমার জেল হতে পারে। তার মানে তুই পারবি না, তাই তো? দেখ, আমি সেটা বলিনি। তুই লোকের নাম ঠিকানা পাঠা, আমি দেখতেছি আমার সহপাঠীদের সাথে কথা বলে। ওকে, আমি পাঠাচ্ছি, তুই ওদের সাথে কথা বলে আমাকে জানা। ওকে।
বলেই কলটা রেখে দিল। আমি ইমেইলে ওকে কোম্পানির নাম ঠিকানা সব কিছু দিয়ে দিলাম। গুগল থেকে আরও কিছু ইনফরমেশন নিলাম, এমনকি ফাহাদ কাকুর ছবিটাও পেলাম। সব কিছু ওকে দিয়ে ল্যাপটপ বন্ধ করে খেতে চলে আসলাম। এসে দেখি সবাই বসে গল্প করতেছে, তাই আমিও গিয়ে বসে গেলাম। সব টেনশন বাদ দিয়ে মজা করতে লাগলাম। হঠাৎ সাথীর দিকে নজর পড়তে দেখি ও কারোর সাথে ফোনে কথা বলতেছে। হঠাৎ সাথীও আমার দিকে তাকালো, আমি ওর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলাম। ব্যাস, ওর সব কিছু শেষ, মুখটা শুকিয়ে গেল, আর কি যেন ভাবতে লাগলো। তারপর আমি আবার ওদের সাথে মজা করতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া করে একবারে রুমে আসলাম। ল্যাপটপটা ওপেন করতেই দেখি তৌফিক নক করে রেখেছে। হুসাইন, বের করতে কিছুদিন সময় লাগবে। কীরকম? এই 2 সপ্তাহখানেক। আসলে বুঝিস তো, এগুলো সময়ের কাজ, আর এদেশে তো ঘুষ নেয় না, আর যারা নেয় তারা অনেক সেফলি কাজ করে, তাই কিছু সময় লাগবে। ওকে, কিন্তু যাই করিস একটু তাড়াতাড়ি, আর এই কথাটা যেন কেউ জানতে না পারে। আরে তুই চিন্তা করিস না, এটা জানাজানি হলে আমরাই বিপদে পড়বো, সো তুই নিশ্চিন্তে ঘুমা। ওকে বলেই ল্যাপটপ পাশে রেখে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো, নাস্তা করে রেডি হতে লাগলাম অফিসে যাওয়ার জন্য। তখনই আম্মু দরজায় নক করলো। কিরে, রেডি হচ্ছিস? কেন? তুই যাওয়ার সময় জান্নাতকে একটু ড্রপ করে দিবি। কেন, জান্নাত কোথায় যাবে আবার? ওর নাকি একটা জরুরি ক্লাস আছে, তাই ওকে আজকে ভার্সিটিতে যেতে হবে। যাও, গিয়ে রেডি থাকতে বলো। ও রেডি আছে, তুই যাওয়ার সময় ওকে নামিয়ে দিয়ে যাস, তাহলেই হবে। ওকে। রেডি হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত রেডি হয়ে বসে আছে। ওকে দেখে মাথাটা চক্কর দিয়ে উঠলো। তাকিয়ে দেখি জান্নাত আজকে অন্যদিকের চেয়ে অনেক সুন্দর হয়ে সেজেছে। চোখে কাজল, মাথার চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, কপালের টিপটা আরো সুন্দর করে তুলেছে জান্নাত। এসব ভাবতেছিলাম, তখনই জান্নাত চোখের সামনে হালকা করে ও চুরি নাড়া দিল। এতে আমি ভাবনার জগৎ থেকে বাইরে আসলাম। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? না, এমনি। চলো, এমনিতে লেট হয়ে যাচ্ছে। চলে। তারপর দুজনে গাড়িতে এসে বসলাম। তারপর গাড়ি চালাতে লাগলাম আপন গতিতে। শুনলাম আজকে নাকি আপনার ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা, তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করি। বলেন। তোমার কি কোনো বিএফ আছে? ভাইয়া, এই দেশে মাত্র 4 মাস এসেছি, সো এখনো বিএফ থাকা অসম্ভব। তাহলে আজকে কিসের ক্লাস করতে যাচ্ছ? মানে যেই মেয়েদের বিএফ থাকে না তাদের তো সাধারণত ইম্পর্টেন্ট ক্লাস থাকে না, তা তোমার আবার কিসের ক্লাস? ও আসলে আজকে যাওয়ার কারণটা হলো এতদিন সেই ক্লাসগুলো মিস করেছি, সেগুলোর নোট আনতে, আর সামনে তো এক্সাম, তাই সেটার চার্ট নিতে যাব। বিশ্বাস হচ্ছে না কেন জানি আমার। কেন? মানলাম ক্লাস করতে যাচ্ছেন, তাহলে এত সেজেগুজে কেন? তাও একটা মডার্ন মেয়ে হয়ে কপালে টিপ, এটা হজম হচ্ছে না। আসলে একটা মেয়েকে দেখে ভালো লাগলো, তাই আজকের আপুর টিপটা বেশ শখ করে একটা লাগিয়ে নিলাম। ও, তা এটা তো বাসাতেও লাগাতে পারতেন, ভার্সিটিতে পড়ে যাইতেছেন কেন? এমনি দেখি সবাই কি কমেন্ট করে। ও গুড। তা হঠাৎ করে এমন পরিবর্তন করলে মেনে নিতে কষ্ট হয়, সো এসব করার আগে একবার জানাবেন প্লিজ। ওকে, সামনে গিয়ে টানে রাখেন। ওকে। আপনি কি এটাতে ভর্তি হয়েছেন? কেন? এটাতে আমিও স্টাডি করেছি। তাই নাকি? তাহলে তো আমার আর সমস্যাই নেই। মানে এখন থেকে কোনো সমস্যা হলে আপনি তো আছেনই। আসেন আমার সাথে, বলে আমি ওর সাথে গাড়ি থেকে নামলাম। আপনি কি ভিতরে যাবেন নাকি? কেন, কোনো সমস্যা? না, আপনি গিয়ে কি করবেন? আপনার সব সমস্যা শেষ করে দিয়ে আসি। ওকে, চলেন। বলে দুজনে ভেতরে গেলাম। ওর একটা বান্ধবী আসলো হঠাৎ করে। কি রে জান্নাত, তোর বোনের বিয়ে শেষ হলো? আপনি হুসাইন ভাইয়া না? আরে ভাইয়া, কেমন আছেন? আর আপনি এখানে? একটু কাজ আছে তাই আসতে হলো। ও ভাইয়া, আপনার একটু হেল্প লাগবে আমার। কেমন হেল্প? আপনি একটু আপনার বন্ধুদের বলে দিবেন যেন আমাকে ডিস্টার্ব না করে। ভাইয়া, আপনাদের পরীক্ষা বর্ষে আমরা এসে ভর্তি হই, তাই হয়তো আমাকে চিনতে পারেননি আপনি। কিছু না বলে সোজা ক্যান্টিনে চলে গেলাম। গিয়ে দেখি আমার সবগুলো ফ্রেন্ডগুলো বসে আড্ডা দিতেছে। ওরা হলো বর্তমানে ভার্সিটির বড় ভাই। যাই হোক, ওরা আমাকে দেখেই আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। জান্নাত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরে মামা, তুই এতদিন পর হঠাৎ ভার্সিটিতে? তোদের মনে পড়লো তাই চলে আসলাম। আচ্ছা, আয় বস। মামা, আজকে একটু কাজ আছে তাই তাড়াতাড়ি যেতে হবে। চলে যাবি মানে? আর জান্নাতকে সাথে নিয়ে এসেছিস, কাহিনীটা কি? আসলে জান্নাত হলো আমার কাজিন, সো সবার সাথে আর যাই করিস ওকে যেন কেউ ডিস্টার্ব না করে।
নাফিস আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে অনেক বড় শট খেয়েছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? না এমনি। আচ্ছা ভাবি, আপনি যান, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কেউ যদি করে তাহলে আমাকে বলবেন, তাহলেই হবে। ওই ভাবিকে। নাফিস আমার দিকে তাকালো, আমি ইশারায় সরি বলতে পারলাম। ও সরি, মুখ ফুসকে বের হয়ে গেছে। জান্নাত তুমি যাও, আর সমস্যা হলে আমাকে জানিও। ওকে বলেই সেখান থেকে চলে গেল। জান্নাত ঠাস করে আমার দিকে ঘুরে তাকালো। কিরে মামা, কাহিনীটা কি বলতো? কিসের বাহিনী? এই প্রথম তুই কোনো মেয়ের জন্য সুপারিশ করলি? তুই তো এমন ছিলি না। আরে এমনি, ওর যেন কোনো সমস্যা না হয় তাই বললাম আর কি। ও তা তুই জান্নাতকে ভাবি বললি কেন? আরে আমি তো ভেবেছিলাম জান্নাতকে হয়তো তুই বিয়ে করবি, না হলে এভাবে কলেজে এসে আমাদেরকে দেখিয়ে বলে যেতিস না যে ওকে ডিস্টার্ব করিস না। একটা ফোন করলেই তো হতো। আরে যাচ্ছিলাম এখান দিয়েই, ভাবলাম তোদের সাথেও দেখা করে যাই। আচ্ছা, জান্নাতকে কি আমাদের ভাবি বানানোর মতলব আছে নাকি? নাফিজের কথাটা ভাবতে লাগলাম। আসলে খারাপ কথা বলেনি নাফিজ। সাথীর বড় হাতিয়ার হলো আমার ভাইয়া, আর এটাই হলো আমার কমজোরির জায়গা। সাথীকে দমাতে হলে ওর একটা কমজোরির জায়গা রাখতে হবে, না হলে পরে ও শক্তিশালী হয়ে যাবে। আর জান্নাত হলো সেই কমজোরিটা। এমনিতেও আমার একটা হাতিয়ার লাগবে, সো জান্নাতকে হাতিয়ার বানাতেই হবে। এসব ভাবতেছিলাম, তখনই নাফিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কি রে, কি এত ভাবছিস? জান্নাত কি হবে নাকি আমাদের ভাবি? তোর কথাটা ভালো লাগছে, ভেবে দেখবো। ওকে মামা, তাই এখন কি করবি? অফিসে যেতে হবে। ওকে, কিন্তু মাঝে মাঝে আসিস। ওকে, আর বাকিগুলা কই? ওরা আজকে আসবে না, তাই আমাকে সামলাতে হবে। ওকে, তাহলে আরেকদিন আসিস। ওকে বলেই সেখান থেকে চলে আসতে লাগলাম। আসার সময় দেখি জান্নাত আমার দিকেই আসতেছে, তাই আমিও দাঁড়ালাম। কি হলো, কিছু বলবেন? ওয়েলকাম। আচ্ছা এখন যাই, না হলে অফিসের জন্য লেট হয়ে যাবে। ওকে, কিন্তু বিকালে যাওয়ার সময় নিয়ে যাবেন। ওকে আসি বলেই সেখান থেকে চলে আসলাম। সারাদিন অফিস শেষ করে বাসায় আসার সময় জান্নাতকে আনতে গেলাম। গিয়ে ফোন দেওয়ার পর জান্নাত নিচে নেমে আসলো। কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে গেল। কেমন কাটলো আজকে? ভালোই। আপনার নাকের আগায় রাগ লেগে আছে কেন? এমনি। কেউ কিছু বলেছে? তাহলে এভাবে রাগ করে আছেন কেন? এমনি। আচ্ছা, রাগটা কি আমার উপর নাকি অন্য কারোর উপর? আপনার উপর। তাহলে তো আর সমস্যা নাই। ওই আপনি আগে কি কলেজে র্যাগিংয়ের লিডার ছিলেন? না, কে বলেছে আপনাকে? মিথ্যা বললেন কেন? আপনার ব্যাপারে আজকে সব জেনেছি আমি। কি জেনেছেন? এই ভার্সিটি গিয়ে কি কি কাজ করতেন? কি করতাম? এই মেয়েদের র্যাগ দিতেন, সব স্যার ম্যাডাম আপনাকে ভয় পেত, যাকে মন চাইতো তাকেই মারতেন, আরও অনেক কিছু। ওই সময় রাজনীতি করতাম, তাই একটু করতাম আর কি। কিন্তু এগুলো আপনাকে কে বলেছে? কে বলেছে সেটা আপনাকে বলতে যাব কেন? আমারা তো গুণ গাইলে তাকে দেখবো না একবার? থাক, দেখতে হবে না। আরে ওই সময়ের কথা বাদ দেন, এখন তো এসব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি, তাই না? তা ঠিক। আপনার কপালে টিপটা কোথায়? ফেলে দিয়েছি। কেন? নষ্ট হয়ে গেছে তাই। ও, তবে টিপ আর শাড়ি পরলে আপনাকে অনেক সুন্দর লাগে। ও তাই নাকি? তাহলে আজকে রাতে পরে ট্রাই করব। কোনটা বলেন? এটা আপনার ইচ্ছা। ওকে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। তারপর গাড়িটা পার্ক করে ভিতরে আসলাম। এসে দেখি ভাইয়া ওরাও চলে এসেছে, আর দাদু সবাইকে নিয়ে গল্প করতেছে। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? মাথাটা ব্যথা করতেছে তাই চলে আসছি। ও, তা মেডিসিন খেয়েছিস? আম্মু তুমি একটু এসে মাথাটা টিপে দাও তো। তুই গিয়ে ফ্রেশ হ, আমি আসতেছি। ওকে বলেই উপরে চলে গেলাম। রুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে খাটে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আম্মু এসে মাথাটা টিপে দিয়ে গেল। তারপর হালকা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। হঠাৎ কারোটাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি জান্নাত সামনে দাঁড়িয়ে, তাও শাড়ি পরে আর কপালে ছোট্ট একটা টিপ। মনে হচ্ছিল কোনো এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে আর মুসকি মুসকি হাসতেছে। ওই আপনার ঘুম ভাঙছে? কেন? এত কষ্ট করে পড়ছি আর আপনি নাকি এখনো পড়ে ঘুমাচ্ছেন? সরি, মাথাটা একটু ব্যথা করতেছিল, তাই আর কি একটু ঘুমিয়েছিলাম। এখন কি অবস্থা? ভালোই। আজকে সবাই প্ল্যান করতেছি বাইরে ডিনার করবে, কোনটা বলেন? ভালোই। তাহলে আর কি, উঠে রেডি হয়ে নেন, না হলে আন্টি এসে ধাক্কিয়ে রেডি হতে পাঠাবে। কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে উঠে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত চলে গেছে, তাই রেডি হয়ে ছাদে গিয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠলো, টেনশন কি বেশি হয়ে গেছে? পেছনে ফিরে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। না, প্লেন করতেছি।
আমি তো আর আগে থেকে প্ল্যান করি নাই, তাই এখন একটু ভাবতেছি আর কি। লাভ নেই। সেটা সময় হলে না বলবো। ও ভালো কথা, তোমাকে নিচে ডাকতেছে। বাসার সবাই নাকি আজকে বাইরে ডিনার করবে, তাই তোমাকে রেডি হতে বলেছে আম্মা। আমি রেডি হয়ে আছি। ও তাহলে তো ভালোই। আচ্ছা আমি এখন আসছি। বলেই চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সিগারেট টানায় মন দিলাম। সিগারেট শেষ করে রুমে এসে মোবাইল নিয়ে নিচে চলে গেলাম। মোটামুটি সবাই রেডি। আমি গিয়ে ভাইয়ার পাশে বসে গেলাম। কিরে, তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি? তা হঠাৎ করে এমন অদ্ভুত ডিসিশন নিলা যে? কোনো ডিসিশন? এই যে আজকে বাইরে খেতে যাওয়ার প্ল্যান। ও আরে, আজকে একটা বাজি লেগেছিলাম দাদুর সাথে, আর বাজি ধরে গিয়েছিলাম, তাই শর্ত অনুযায়ী বাইরের সবাই মিলে খেতে যাব। কিসের বাজি? আমি বলেছি তোর ভাবি হাতের রান্না স্বাদ ভালো না, আর দাদু বলেছে। ভাইয়া আর বলার আগেই আমি থামিয়ে দিলাম। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আচ্ছা, তোমাদের কি আর কোনো কাজ নেই এইসব বাজি লাগা ছাড়া? আছে, কিন্তু সেগুলো শেষ। মনে মনে ভাবতে লাগলাম আরো মাথায় ওঠাও বড় বউকে। তারপর যখন আছাড় দিবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। আর দাদুর উপর রাগটা উঠতেছে। কি দরকার এত আদর করার? বুড়ির জামাইয়ের কারণে আজকে এই সমস্যাটায় পড়তে হয়েছে। কিরে হোসেন, কি এত ভাবতেছিস? বাস আসলে সেটা কিভাবে নেব? কি না, কিছু না। আব্বুর সাথে কথা বলতেছিলাম, তখনই দেখি সাথী আর জান্নাত বের হলো। ওদের দেখে আমি টাসকি খেয়ে গেলাম। দুজনে আজকে যা সেজেছে, যা বলার মতো না। ভাইয়া দিকে তাকিয়ে দেখি ভাইয়া হা করে ভাবের দিকে তাকিয়ে আছে। তাই আমি ভাইয়াকে একটা চিমটি কাটলাম। এইভাবে দেখতেছো? কই, কিছু না তো। এটা তো দেখতেছি। তা এখন তাকানো বন্ধ করো, সারা রাত আছে দেখার জন্য। চুপ কর শয়তান। ওকে, তবে ভাবি কিন্তু সেই সেজেছে। তারপর সবাই মিলে নিচে চলে গেলাম। ভাইয়া, ভাবি আর আব্বু আম্মু একটা গাড়িতে উঠলো। আমি, দাদু আর জান্নাত একটা গাড়িতে উঠলাম। তারপর গাড়ি চলতে লাগলো। দাদির জন্য জান্নাতের সাথে কথাও বলতে পারতেছি না। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার বাসায় ব্যাক করলাম। বাসায় এসে সবাই যার যার মতো রুমে চলে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে সিগারেট নিয়ে ছাদে চলে গেলাম। সিগারেট খেতে লাগলাম। হঠাৎ কেউ পেছন থেকে এসে কেসে উঠলো। পেছনে তাকিয়ে দেখি ভাই আর ভাবি ছাদে দাঁড়িয়ে। আরে, এখন তোমরা ছাদে? একটু হাঁটতে আসলাম। ও, সিগারেট খাবা ভাইয়া? না। ভাবি, আপনি খান সিগারেট? না ভাইয়া। এখনকার মেয়েরা সিগারেট খায় না, এটা শুনলে কেমন জানি লাগে। অন্য মেয়েদের মতো আমি না। এটা আমার থেকে আর কে ভালো জানে? কি বলিস মিনমিন করে? আমি হয়তো তোমার রোমান্সে কাটা হয়ে দাঁড়িয়ে আছি। দূর পাগল। ওহ, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? তুই কালকে একটু অফিসে যাস তো, একটা প্রজেক্ট ফাইল সাইন হবে আমাদের কোম্পানির। তো সেটা তুমি আর আব্বু মিলে শেষ করো, আমাকে যেতে হবে কেন? আর আমি যেখানে চাকরি করি সেটা আমার নিয়ম চলে না। 2 দিন পর পর ছুটি লাগে। এরকম করলে অফিস থেকে লাথি মেরে বের করে দেবে। আরে বোকা, তুই এত চিন্তা করিস না। তুই যাবি আর আসবি, আর একটা কাজ আছে, সেটা গেলেই বুঝবি। ওকে, তাহলে তোরা রোমান্স কর, আমি গেলাম। রুমে এসে বসে বসে মোবাইল টিপতেছিলাম আর গান শুনতেছিলাম। তখনই মোবাইলটা টুং করে উঠলো। তাকিয়ে দেখি জান্নাত নক করেছে। কোথায় আপনি? রুমে। কেন? ও আচ্ছা, আপনি একটু নিচে আসবেন? কেন? কাজ আছে, আসেন না একটু। ওকে, আসতেছি বলে নিচে চলে গেলাম। গিয়ে দেখি নিচে কেউ নেই, তাই জান্নাতকে নক দিলাম। কি হলো? আমি তো নিচে চলে আসছি। দাঁড়ান, আমি আসতেছি। আপনি বাসার বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসতেছি। কেন? আপনাকে নিয়ে একখানে যাব। কোথায় বলবেন একটু? জাহান্নামে যাব, বাইরে গিয়ে দাঁড়ান। ওকে। কিছুক্ষণ পর হঠাৎ জান্নাত চলে আসলো। তারপর দুজন গিয়ে গাড়িতে উঠলাম। এখন বলেন কোথায় যাবেন? ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট পার্টিতে জয়েন করতে হবে। এত রাতে? ফোন দিয়ে দিয়ে পাগল করে দিতেছে, আমাকে তাই যেতেই হবে। আমাকে সাথে নিয়ে যাওয়ার কারণ কি? সেফটি দেওয়ার জন্য। ও, তার মানে আমাকে পাহারাদার হিসেবে নিয়ে যেতেছেন? আরে না, এমনিতেও আন্টি বললো এত রাতে নাকি বাইরে গেলে বিপদ হতে পারে, তাই আপনাকে সাথে নিয়ে যেতে। কারণ আপনি থাকলে ভয় নেই, তাই। আপনার আব্বু জানে যে আমাকে নিয়ে যাইতেছেন? কেন? ও, মনে মনে ভাবতে লাগলাম সাথীর কাহিনী কি, বুঝতে পারতেছি না। ও কি চাইতেছে? ও চাইতেছে আমাদের সম্পত্তিটা হাতাতে, কিন্তু ওর বোন আমার সাথে এত মেলামেশা, তাও ও কিছু বলতেছে না। কাহিনী কি? না, জান্নাতকেও একটু বাজিয়ে দেখতে হবে, তবে কয়েকটা দিন যাক। তারপর এসব ভাবতে ভাবতে গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি পার করে ভেতরে গেলাম। জান্নাত অনেকের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। তারপর গিয়ে কাপলদের সাথে পরিচয় করিয়ে দিল। তারপরে সে দুজনে এক কোণায় বসে রইলাম। জান্নাত ড্রিঙ্ক করার জন্য বোতল নিয়ে বসেছে।
আপনি কি এখন ড্রিঙ্কস করবেন? কেন? নিজেকে সামলাতে পারবেন তো? কি মনে হয় আমাদের দেশ মানে ইউকেতে প্রতিদিন ড্রিঙ্ক করতাম? কিন্তু এখন আর করি না, কারণ আমি এসব করলে আপনার পরিবার কি না কি বলবে, তাই। ও, সামলাতে পারলে করেন, সমস্যা নাই। কিছুক্ষণ পর জান্নাত বলে উঠল, আপনি ড্রিঙ্ক করেন না? করি। বাস্তবে আমি ড্রিঙ্ক, সিগারেট, একটা নেশা জাতীয় কিছুই করি না। তাহলে নিন, শুরু করুন। সরি, জায়গাটা পারফেক্ট না। ওহ, তাহলে আমি ড্রিঙ্ক করি, আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন। যখন দেখলাম জান্নাত আউট অফ কন্ট্রোল হয়ে যাইতেছে, তখন সেখানে না থেকে ওকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। যাই হোক, ও আমার কোলে মাথা রেখে আবল তাবল বলতেছে। হঠাৎ জান্নাত বলে উঠল, আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? আমি কি বলবো বুঝতে পারতেছি না। তখনই আবার বলে উঠল, কি হলো, বললেন না কেন? ভালোবাসেন আমাকে? অনেক। জান্নাতকে একটু বাজিয়ে দেখা যাক। আমিও আপনাকে অনেক ভালোবাসি। ও আচ্ছা জান্নাত, আমাকে একটা কথা বলবে? বলেন। তোমার আপু আমার ভাইকে বিয়ে করেছে কেন? কেন? আমার আপুর বিয়ের বয়স হয়েছে, তাই সে স্বামী লাগবে, আর তাই বিয়ে করেছে। দূর মাতালি। কি বললেন? না, কিছু না। আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে একটা কিস করুন না প্লিজ। ওই কি বলতেছেন আপনি? কিস করতে বলছি, কিস করেন। কিস করতে বলছি, কিস কেন পারেন না? না। আসেন, তাহলে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। কালকে শিখবো, আজকে দরকার নেই। ওকে। তারপর বাসায় এসে জান্নাতকে নিয়ে ও রুমে নামিয়ে দিয়ে আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে, অফিসে যাবি না? নিচে গিয়ে দেখি নাস্তার টেবিলে সবাই বসে আছে। জান্নাতের মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠছে। আমি নাস্তা করে চলে গেলাম অফিসে। গিয়ে কাজ করতেছিলাম, তখনই জান্নাতের ফোন আসলো। বলেন, কি বলবেন? না থাক, আপনি বাসায় আসলেই বলবো। ওকে, তাহলে ভালো থেকো। ফোনটার দিকে তাকিয়ে একটা প্ল্যান মাথায় আসলো, তাই সাথে সাথে নাফিসকে ফোন করলাম। বল মামা, কি বলবি? তুই সাজ্জাদের নাম্বারটা দে তো একটু। ওই যে হ্যাক করে ওই সাজ্জাদ নাকি? নাম্বারটা তাড়াতাড়ি পাঠা। মামা, তুই ওই ব্ল্যাক হ্যাকার দিয়ে কি করবি? আরে ওর পিছনে সারাদিন পুলিশ লেগে থাকে, তুই ওর সাথে কি করবি? মামা, কাজ আছে, তুই নাম্বারটা পাঠা। ওকে। 5 মিনিট পর মোবাইলটা টুং করে উঠলো। তাকিয়ে দেখি নাম্বারটা পাঠিয়ে রেখেছে। নাম্বারটা নিয়ে ফোন দিলাম। রিং হওয়ার পর কিছুক্ষণ পর ধরলো। হ্যালো, কে? আমি আনোয়ার হোসেন। আমি কি সাজ্জাদের সাথে কথা বলতে পারি? বলুন, আমি সাজ্জাদ। সাজ্জাদ, আমাকে চিনতে পেরেছিস? আমি হোসেন, ফায়ার সিটির বড় ভাই। মনে আছে তোর? ভাই, আপনাকে মনে থাকবে না তো কাকে মনে থাকবে? আপনি কতবার আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন তা বলার বাইরে। তা আপনি আমাকে কল করলেন কেন ভাই? শোন, তোর একটা হেল্প লাগবে আমার।